নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 3 এর পরবর্তী অংশ আজকে শোনাব। বিক্রম ভিলা থেকে বেশ কিছুটা দূরে স্কুল। জঙ্গলের পাশ ঘেঁষে কিছুটা পথ গিয়ে তারপর লোকালয়ের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে। সেই পথ ধরেই স্কুলে পৌঁছতে হয়। পাশাপাশি প্রাইমারি ও হাই স্কুল। ভুবনবাবু প্রথমে মিষ্টিকে প্রাইমারির শিশু শ্রেণীতে ভর্তি করালেন। তারপর হাই স্কুলের অফিসে গিয়ে শ্রেয়াকে নবম শ্রেণীতে ভর্তি করে দিলেন। সব কাজ শেষ হলে তিনজনই ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল। রোদের তেজ প্রচণ্ড। মাথার ওপর সূর্য যেন আগুন ঢালছে। চারদিক অদ্ভুত রকমের নিস্তব্ধ। হঠাৎ ভুবনবাবুকে দেখে রাস্তার পাশের একটি মাটির বাড়ি থেকে লোক বেরিয়ে এলো। সে হাত জোর করে প্রণাম করে বলল, ছোটবাবু, আমাদের বাড়িতে একটু পায়ের ধুলো দিয়ে যান। আপনারা বিক্রম ভিলায় ফিরে এসেছেন শুনে খুব খুশি হয়েছি। ভুবনবাবু ভদ্রতা করে তার সঙ্গে রাস্তা থেকে একটু নেমে গাছের ছায়ায় দাঁড়িয়ে কথা বলতে লাগলেন। ওদিকে রাস্তার ধারে দাঁড়িয়ে শ্রেয়া আর মিষ্টি অপেক্ষা করছে। চারপাশটা নির্জন। তারা ছাড়া আশেপাশে আর কেউ নেই। হঠাৎ মিষ্টি শ্রেয়ার হাত টেনে ইশারায় বোঝালো তার হিসু পেয়েছে। শ্রেয়া তাকিয়ে দেখল তাদের দাঁড়ানোর জায়গার ঠিক উল্টো দিকে রাস্তার পাশে ঝোপঝাড় আছে। মিষ্টি আঙুল তুলে ওদিকে দেখালো। শ্রেয়া বলল, যা তাড়াতাড়ি করিস। মিষ্টির কোলে এখনো শক্ত করে ধরা সেই কাপড়ের পুতুলটা। শ্রেয়া বলল, পুতুলটা আমার কাছে দিয়ে যা তো। মিষ্টি মাথা নেড়ে না বলল। আরও শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরল পুতুলটা। মিষ্টি রাস্তা পেরোতেই উদ্যত হতেই ভুবনবাবু দূর থেকে শ্রেয়াকে বললেন, ওকে দেখিস কোথায় যাচ্ছে? শ্রেয়া বলল, হিসু করতে যাচ্ছে। মিষ্টি ঝোপঝাড়ের আড়ালে ঢুকে পড়ল। কিছুটা ভেতরে গিয়ে সে পুতুলটাকে মাটিতে নামিয়ে রাখল। ঠিক তখনই পুতুলটার হাত পা নড়ে উঠল। মিষ্টি অবাক হয়ে তাকিয়ে রইল। পুতুলটা টুকটুক শব্দ তুলে নিজে নিজেই হেঁটে কিছুটা দূরে এগোলো। সেখানে একটা ছাগল বাঁধা আছে। মাথা নিচু করে নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। পুতুলটা অত্যন্ত মন্থর গতিতে, যেন কোনো শিকারী বিড়ালের মতো নিঃশব্দে ছাগলটার সামনে গিয়ে দাঁড়ালো। তার কাঁচের চোখ দুটো রোদে অদ্ভুতভাবে ঠিকরে বেরোচ্ছে। পরের মুহূর্তেই ঘটে গেল সেই নারকীয় কাণ্ড। চোখের পলকে পুতুলটার ছোট ছোট কাপড়ের হাত দুটো লোহার সাঁড়াশির মতো শক্ত হয়ে গেল। সে ঝাঁপিয়ে পড়ে ছাগলটার গলাটা আষ্টে পিষ্টে জাপটে ধরে পৈশাচিক শক্তিতে একটা মোচড় দিল। নিস্তব্ধ জায়গায় প্রতিধ্বনিত হলো হাড় ভাঙার বীভৎস মটমট শব্দ। ছাগলটা একটা আর্তনাদ করার সুযোগটুকুও পেল না। কেবল তার শরীরটা একবারে সজোরে খিঁচিয়ে উঠে স্থির হয়ে গেল। জিভটা ঝুলে পড়ল বাইরে। মিষ্টির বুকের ভেতরটা আতঙ্কে ধক করে উঠল। হিমশীতল এক ভয় তার শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই পুতুলটা তার ঘাটটা ঘুরিয়ে মিষ্টির দিকে তাকালো। তার রংচটা ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক হাড় হিম করা হাসি। মিষ্টির চোখের মণি দুটো যেন মুহূর্তের জন্য পাল্টে গেল। সে আর ভয় পেল না, বরং এক অজানা নেশায় আচ্ছন্ন হয়ে সেও পুতুলটার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। এবার পুতুলটার কাপড়ের আঙুলের ডগা থেকে কালচে ধারালো নখ বেরিয়ে এলো। পুতুলটা তার নখ দিয়ে ছাগলটার পেটটা ওপর থেকে নিচ পর্যন্ত অবলীলায় চিরে ফেলল। তপ্ত ঘন লাল রক্ত
ফিনকি দিয়ে ছিটকে বেরিয়ে এলো। রক্তের কিছু ছটা পুতুলের মুখে আর শরীরে এসে লাগলো। ঝোপের তলায় শুকনো পাতার ওপর রক্তের লাল ধারা সাপের মতো এঁকে বেঁকে ছড়িয়ে পড়তে লাগলো। বাতাসে ছড়িয়ে পড়ল কাঁচা রক্তের উগ্র আষ্টে গন্ধ। মিষ্টির বুক ধরপড় করছে ঠিকই, কিন্তু সেই ধরপড়ানি ভয়ের নয়, এক পৈশাচিক উত্তেজনার। সে অপলক দৃষ্টিতে দেখছে কিভাবে একটা জীবন নিভে গেল। পুতুলটার নখ আবার কাপড়ের আঙুলের ভেতর ঢুকে গেল। তারপর পুতুলটা নিজের মুখ আর গায়ের রক্ত মাটিতে ঘষে ঘষে মুছে ফেলল। মাটি লেগে গেল মুখ আর গায়ে। এরপর পুতুলটা আবার মিষ্টির কাছে ফিরে এলো। মিষ্টি পুতুলটাকে তুলে নিয়ে ঝোপ থেকে বেরিয়ে শ্রেয়ার কাছে এলো। শ্রেয়া তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তোর পুতুলটার গা থেকে কেমন বাজে গন্ধ বেরোচ্ছে, মাটিও লেগে আছে। তখন বললাম আমার কাছে দিয়ে যা, দিলি না, এখন আমার কাছে দে, মুছে দিই। মিষ্টি কিছু বলল না, পুতুলটাকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরল। ভুবনবাবুও কথা শেষ করে ফিরে এলেন। তিনজনেই বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর তারা বিক্রম ভিলায় ফিরে এলো। স্নিগ্ধা বারান্দার গেটে দাঁড়িয়ে আছে। সে তাদের দেখে একটু স্বস্তি পেল। তার মনে হলো অন্তত সবাই ঠিক আছে। মাথাটা হালকা ধরেছে তার। মিষ্টির পুতুলটার দিকে চোখ গেল। মুখে গায়ে মাটি, একটু কটু গন্ধও বেরোচ্ছে। তবু সে কিছু বলল না। জানে বললে কোনো লাভও হবে না, পুতুলটা মিষ্টি কোনোভাবেই ছাড়বে না। স্নিগ্ধা মিষ্টির পোশাক পাল্টে দেওয়ার জন্য হাত বাড়ালো। মিষ্টি বিদ্যুৎ গতিতে কয়েক পা পিছিয়ে গেল। তার চোখে মুখে ফুটে উঠল অদ্ভুত এক অবজ্ঞা আর একগুঁয়ে জেদ। সে ইশারায় বুঝিয়ে দিল সে নিজেই নিজের পোশাক পাল্টাবে। তারপর পুতুলটাকে বুকে চেপে ধরে সোজা সিঁড়ির দিকে গেল। দোতলায় উঠে এক মুহূর্ত না থেমে ঢুকে পড়ল স্নিগ্ধাদের ঘরে। ড্রেসিং টেবিলের ওপর থেকে বডি স্প্রেটা তুলে নিয়ে সে উদ্ভ্রান্তের মতো পুতুলটার গায়ে স্প্রে করতে লাগলো। মুহূর্তের মধ্যে সেই আষ্টে পচা গন্ধ ছাপিয়ে তীব্র উগ্র এক সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ল। কিন্তু সেই সুগন্ধের আড়ালে অশুভ কিছুর অস্তিত্ব যেন আরও প্রকট হয়ে উঠল। মিষ্টি এবার নিচে নামল। নিচে প্রতিমা দেবী সবার জন্য খাবার বেড়েছেন। তন্ময় আর হরিপদ এখনও ফেরেনি। এক অস্থির নিস্তব্ধতার মাঝে বাকিরা খাওয়া শেষ করল। স্নিগ্ধা দোতলায় ফিরল। দেখল মিষ্টি তাদের বিছানায় শুয়ে পড়েছে। পুতুলটাকে সে এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন ওটাই তার রক্ষাকর্তা। স্নিগ্ধার মাথার যন্ত্রণাটা এবার তীব্র হতে শুরু করেছে। অসহ্য যন্ত্রণায় সে একটা ব্যথানাশক ওষুধ খেয়ে খাটের একপাশে গা এলিয়ে দিল। চোখ বন্ধ করতেই অন্ধকারের পর্দা চিরে মন্দিরের সেই নারকীয় দৃশ্যগুলো সিনেমার মতো ফুটে উঠতে লাগলো। কালীমূর্তির চোখ দিয়ে গড়িয়ে পড়া সেই ঘন কালো তেলতেলে তরল, মুন্ডহীন ছায়ামূর্তি আর নিজের সারা শরীরে লালে লাল সেই উষ্ণ রক্ত। সেসব বিভীষিকার কথা ভাবতে ভাবতেই কখন সে ক্লান্তিতে তলিয়ে গেল বুঝতেও পারল না। প্রায় আধ ঘন্টা পর হঠাৎ কোমরের কাছে এক অদ্ভুত স্পর্শে স্নিগ্ধার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলতেই তার শিরদাঁড়া বেয়ে বরফ শীতল এক স্রোত নেমে গেল। মিষ্টি তার কোমরের ওপর ঝুঁকে পড়ে আছে। তার ছোট ছোট আঙুলগুলো উন্মত্তের মতো স্নিগ্ধার কোমরে থাকা মাদুলিটা খোলার চেষ্টা করছে। পাশে সেই পুতুলটা বসে আছে, যেন সেই নির্দেশ দিচ্ছে মিষ্টিকে। স্নিগ্ধা আর্তনাদ করে উঠে বসে চিৎকার করল, এ কী করছিস মিষ্টি, ছাড়। মিষ্টির শান্ত চোখের বদলে সেখানে হঠাৎ আগুনের মতো তীব্র রাগ জ্বলে উঠল। সে দাঁত বের করে এক অদ্ভুত শব্দ করল, যেন কোনো বন্য পশু
দূর থেকে দেওয়া আদেশ মেনে শিকার ছিনিয়ে নিতে ছুটে আসছে। স্নিগ্ধা সর্বশক্তি দিয়ে মিষ্টিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মিষ্টি ছিটকে খাটের ওপাশে গিয়ে পড়ল, কিন্তু তার দৃষ্টি স্থির হয়ে রইল সেই মাদুলির দিকে। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে তন্ময় ঢুকল। তন্ময়কে দেখা মাত্রই মিষ্টি পুতুলটা তুলে নিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। তন্ময় স্নিগ্ধার ফ্যাকাশে মুখ আর থরথর করে কাঁপতে থাকা শরীর দিকে ভয় পেয়ে গেল। সে স্নিগ্ধার পাশে বসে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে স্নিগ্ধা? অমন করে কাঁপছো কেন? স্নিগ্ধা কাঁপা স্বরে বলল, মিষ্টি আমার কোমর থেকে মাদুলিটা খোলার চেষ্টা করছিল। তন্ময়ের চোয়াল শক্ত হয়ে এলো। সে নিচু স্বরে বলল, রাতে শ্রেয়া যখন জঙ্গলে ঢুকে উধাও হয়ে গিয়েছিল, তখন ভয়ে তোমাকে ডাকতে এসেছিলাম। তখনও দেখেছিলাম মিষ্টি তোমার কোমরের কাছে ঝুঁকে কিছু একটা করছিল। তখন অন্ধকার ছিল বলে বুঝতে পারিনি। এখন বুঝছি ওর লক্ষ্য ওই মাদুলিটা। স্নিগ্ধা, আমি না থাকলে ওকে আর এই ঘরে নিয়ে শুও না, একা দরজা বন্ধ করে শোবে। স্নিগ্ধা আতঙ্কে তন্ময়ের হাত চেপে ধরল। তন্ময়, এই পুতুলটাই ওকে দিয়ে এসব করাচ্ছে। তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। তান্ত্রিকের খোঁজ নিতে গিয়েছিলে, কাউকে পেয়েছো? তন্ময় বলল, হ্যাঁ, পেয়েছি একজন। স্নিগ্ধা তাড়াতাড়ি বলল, কোথায় তিনি? সঙ্গে করে আনোনি? তন্ময় মাথা নাড়ল। উনি সন্ধ্যায় আসবেন বলেছেন। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরই যেন লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কিছু। বিকেল হয়ে গেছে, রোদের তাপ কমতে শুরু করেছে। স্নিগ্ধা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে চুল আঁচড়াচ্ছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই চমকে উঠল। অতিরিক্ত দুশ্চিন্তা আর আতঙ্কে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালচে ছায়া। তার মনে পড়ল মন্দিরে মাথার ওপর ঝরে পড়া রক্তের কথা। রক্ত সে ধুয়ে ফেলেছে, কিন্তু সেই আষ্টে গন্ধটা যেন এখনও নাকে লেগে আছে। মাথার যন্ত্রণা কিছুটা কমলেও শরীর জুড়ে এক অস্বস্তিকর ভার রয়ে গেছে। তন্ময় বাথরুম থেকে বেরিয়ে আয়নায় স্নিগ্ধার বিষণ্ণ আর ভীত মুখটা দেখে থমকে দাঁড়ালো। তার বুকটা হাহাকার করে উঠল। সে দ্রুত এগিয়ে এসে স্নিগ্ধার কাঁধে হাত রেখে আশ্বাসের সুরে বলল, স্নিগ্ধা, অত ভেবো না। আমি কথা দিচ্ছি, একটা ব্যবস্থা হবেই। আমরা এই বিপদ থেকে ঠিক বেরিয়ে আসব। স্নিগ্ধা ম্লান চোখে তন্ময়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, নিজের জন্য ভাবছি না তন্ময়, কিন্তু মেয়ে দুটোর যে কোনো সময় বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি সেই ভয়টাই পাচ্ছি। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে হরিপদর উদ্বিগ্ন গলা শুনতে পেল। আসবো বড় খোকা। তন্ময় আর স্নিগ্ধা দুজনেই দরজার দিকে তাকালো। দরজা খোলা আছে। হরিপদ দাঁড়িয়ে আছে, তার হাতে গামছার পুঁটলি। তন্ময় দ্রুত এগিয়ে গিয়ে বলল, এসো হরি কাকা, বড় কোনো তান্ত্রিকের সন্ধান কি পেয়েছ? হরিপদ দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। না বড় খোকা, কয়েকজনকে বলে রেখেছি, তারা খোঁজ নেবে বলেছে, কিন্তু এখনও নিশ্চিত কেউ মেলেনি। তুমি কি কাউকে পেলে? হ্যাঁ, পেয়েছি। একজন নামী তান্ত্রিক আজ সন্ধ্যায় আসবেন বলেছেন। হরিপদ হাতের গামছার গিঁটটা খুলে ভেতরের ছেঁড়া পুতুলের টুকরোগুলো বের করল। তন্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে তার রক্ত হিম হয়ে গেল। সে বিস্ময়ে চেঁচিয়ে উঠল, এ কি, এই পুতুলটাই তো আমি মিষ্টির জন্য কিনে এনেছিলাম, তবে এটারই দশা কেন? আর এটা তুমি কোথায় পেলে? হরিপদ থমথমে গলায় বলল, বাড়ির পেছনে ঝোপের ভেতর এগুলো পড়েছিল। মনে হয় এই বাড়িতে থাকা কোনো
অশরীরী আত্মাই পুতুলটাকে এভাবে ছিঁড়ে নষ্ট করে ওখানে ফেলে দিয়েছে। স্নিগ্ধা ধীরে ধীরে বলল, আমি বুঝতে পারছি এখানে থাকা আত্মারা চায়নি মিষ্টি এই পুতুলটা নিয়ে খেলুক, কারণ মিষ্টি যদি এই পুতুলটা পেত তাহলে ও তার কাছে থাকা পুতুলটা হয়তো কাছছাড়া করে দিত। সেই জন্য আত্মারাই এই পুতুলটা নষ্ট করে সরিয়ে দিয়েছে। এরপর স্নিগ্ধা আজ মন্দিরে পুজো দিতে গিয়ে তার ওপর দিয়ে বয়ে যাওয়া বিভীষিকার কথাও সবিস্তারে বলল। মন্দিরের শিবলিঙ্গ থাকা ঘরে প্রদীপ না জ্বলা, মা কালীর চোখ দিয়ে কালো তরল গড়িয়ে পড়া, আর নিজের মাথায় হঠাৎ রক্ত ঢালার সেই ভয়ঙ্কর ঘটনা সব শুনে তন্ময় আর হরিপদর মুখ শুকিয়ে গেল। তন্ময় দৃঢ় গলায় বলল, না শিখনা, তুমি আর এদিকে একদম যাবে না। ওই মন্দির এখন আর নিরাপদ নয়, তুমি কিন্তু একদম ওখানে যাবে না। স্নিগ্ধা চিন্তিত মুখে বলল, কিন্তু বিশুতান্ত্রিক তো বলেছেন রোজ দুবার করে পুজো দিতে। পুজো বন্ধ হলে যদি অমঙ্গল হয়। হরিপদ সাহস জোগাতে চাইল। মা, আমি না হয় ওদিকে যাব, আমার ওপর তো এখনো কিছু হয়নি। তন্ময় কড়া সুরে বলল, কাউকে যেতে হবে না, আগে সন্ধে ওই তান্ত্রিক আসুক, তিনি কি বলেন দেখি, তারপর যা ব্যবস্থা করার আমি নিজেই করব। হরিপদ পুঁটলিটা আবার বেঁধে নিয়ে বলল, পুতুলের টুকরোগুলো আমি বাইরে ফেলে দিয়ে আসছি। হরিপদ গামছা হাতে নিচে নেমে গেল। একটু পরে স্নিগ্ধা আর তন্ময়ও এক রাশ উৎকণ্ঠা বুকে নিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো। তারা হলঘরে ঢুকল। হলঘরে সোফার ওপর সুরেনবাবু, ভুবনবাবু আর প্রতিমা দেবী গম্ভীর মুখে বসে আছেন। একপাশে হরিপদ দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। ঠিক সেই সময় বাড়ির পরিচারিকা কেকা হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল। তার চোখ মুখ আতঙ্কে ফ্যাকাশে, কপালে বিন্দু বিন্দু ঘাম। কেকাকে দেখেই স্নিগ্ধা বুঝতে পারল কিছু একটা ঘটেছে। কেকা হাঁপাতে হাঁপাতে বলল, আজ কাজে আসতে একটু দেরি হয়ে গেল বৌদি, আবার ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে, সেটা দেখতে গিয়েই দেরি হয়ে গেল। স্নিগ্ধা আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কেকা মাথা নেড়ে বলল, আর বলো না বৌদি, একটা ছাগলের গলা মুচড়ে ভেঙে দিয়েছে, কে জানে, পেটটা পুরো চিড়ে ফেলা হয়েছে। কথাটা শুনেই ঘরের সবাই কেঁপে উঠল। কেকা ভীত গলায় বলল, কি যে শুরু হলো এখানে? সুরেনবাবু উদ্বিগ্ন হয়ে বললেন, হায় রে, কার ছাগলের এমন অবস্থা করেছে? কেকা বলল, খগেন দাদুর ছাগল। ভুবনবাবু আঁতকে উঠে বললেন, সে কি, কখন ঘটল ঘটনাটা? আমি তো শ্রেয়া আর মিষ্টিকে স্কুলে ভর্তি করিয়ে ফেরার পথে খগেনের সঙ্গে তার বাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলেছি, তখন তো সে কিছু বলেনি। মনে হয় তারপরেই এই অঘটন ঘটেছে। এই কথা শুনে স্নিগ্ধার বুকটা ধক করে উঠল। কেকা বলল, দুপুরে হয়েছে সবাই তাই মনে করছে, কিছুক্ষণ আগে ওরা টের পেয়েছে। বাড়ির কাছেই রাস্তার ওপারে ঝোপের আড়ালে ছাগলটা বাঁধা ছিল। সকালে ওই সদ্যজাত বাচ্চাটার দেহ থেকে মাথা আলাদা পাওয়া গেল, আর এখন এই ছাগলের পেট চেরা অবস্থায় পাওয়া গেল। কেউ বুঝতে পারছে না কে বা কারা এসব করছে, কে জানে। পুরো গ্রাম এখন আতঙ্কে কাঁপছে। কেকা এবার স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, বৌদি, আজ তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে যাব, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কথা বলে সে রান্নাঘরের দিকে চলে গেল। কেকার চলে যাওয়ার পর স্নিগ্ধা চুপচাপ দাঁড়িয়ে রইল। সে ভাবল, শ্রেয়ার শরীরে কোনো অশরীরী আত্মা ভর করে তাকে দিয়ে এই ভয়ঙ্কর কাজ করিয়েছে কি? হঠাৎ তার মনে পড়ল মিষ্টির পুতুলটার কথা। মিষ্টি স্কুল থেকে ফেরার পর স্নিগ্ধা দেখেছিল মিষ্টির পুতুলের গায়ে মাটি লেগেছিল, আর কেমন একটা
কটু আষ্টে গন্ধও বেরোচ্ছিল। তখন বিষয়টা সে গুরুত্ব দিয়ে ভাবেনি। এখন মনে হতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ভাবল, কাকু বলল স্কুল থেকে ফেরার পথে তারা খগেন লোকটার বাড়ির পাশে দাঁড়িয়েছিল। আবার কেকা বলল বাড়ির পাশেই রাস্তার উল্টো দিকে ঝোপের আড়ালে এই কাণ্ড ঘটেছে। দুটো কথা মিলিয়ে ব্যাপারটা তার কাছে কেমন যেন সন্দেহজনক লাগলো। তার মনে প্রশ্ন জাগল, এই ঘটনার সঙ্গে কি শ্রেয়া, মিষ্টি আর ওই পুতুলটার কোনো যোগ আছে? পুতুলটার গায়ে মাটি আর গন্ধই বা এলো কোথা থেকে? এই ভাবনা থেকেই স্নিগ্ধা দোতলায় উঠে গেল। সে সরাসরি শ্রেয়ার ঘরের সামনে গিয়ে দেখল দরজাটা খোলা। শ্রেয়া আয়নার সামনে বসে একা একা নিজের মাথায় হাত বুলাচ্ছে। তার চোখে মুখে চিন্তার ছাপ। স্নিগ্ধা ধীর পায়ে ভেতরে ঢুকে শ্রেয়ার পাশে গিয়ে দাঁড়ালো। তাকে দেখেই শ্রেয়া করুণ গলায় বলল, দেখো তো বৌদি, আমার মাথার এখানে কি হয়েছে? খুব ব্যথা করছে, আর এই গলাটাও নাড়তে পারছি না। মনে হচ্ছে কেউ অনেক জোরে চেপে ধরেছিল। স্নিগ্ধা লক্ষ্য করল শ্রেয়া এখন পুরোপুরি স্বাভাবিক। গত রাতের সেই পৈশাচিক উন্মাদনা তার মধ্যে নেই। সে আলতো করে শ্রেয়ার মাথার চুল ফাঁক করতেই শিউরে উঠল। চুলগুলো জমাট বাঁধা রক্তে জড়িয়ে আছে। স্নিগ্ধার চোখের সামনে ভেসে উঠল গত রাতের সেই দৃশ্য। শ্রেয়া উন্মাদিনীর মতো নিজের নখ দিয়েই নিজের কপালে বসিয়ে দিচ্ছিল, দু হাতে নিজের গলা টিপে ধরেছিল। সেই সময় শ্রেয়ার ভেতর কোনো অশুভ শক্তি বাসা গেড়েছিল, কিন্তু স্নিগ্ধা তা এখন তাকে বলল না। সে দ্রুত নিজের ঘরে গিয়ে স্যাভলন, ওষুধ আর তুলো নিয়ে ফিরে এলো। শ্রেয়ার চুল ফাঁক করে কাটা জায়গায় স্যাভলনে ভেজানো তুলো দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করতে লাগলো। স্যাভলনের ছোঁয়ায় শ্রেয়া ব্যথায় কুঁচকে উঠে বলল, বৌদি, মাথাটা কাটলো কী করে বলো তো? আমি তো পড়ে যাইনি, কেউ আমাকে আঘাতও করেনি। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখছি মাথা আর গলায় প্রচণ্ড ব্যথা। হাত দিয়ে দেখেছিলাম, আঙুলে রক্ত লেগেছিল। কিছুই বুঝতে পারছি না। স্নিগ্ধা চুপ করে রইল। সত্যিটা বললে মেয়েটা ভয় শুকিয়ে যাবে। সে কথা ঘুরিয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে শ্রেয়া, মিষ্টির পুতুলের গায়ে মাটি লেগেছিল কি করে? আর আষ্টে গন্ধ বেরোচ্ছিল কেন? স্কুল থেকে ফেরার পথে কোথাও কি পুতুলটা পড়ে গিয়েছিল? শ্রেয়া অবাক হয়ে বলল, কেন বৌদি, হঠাৎ এই কথা কেন? স্নিগ্ধা গম্ভীর মুখে উত্তর দিল, দরকার আছে। শ্রেয়া সবটা খুলে বলল। মিষ্টির হিসু করতে যাওয়া, ঝোপের আড়ালে বেশ কিছুক্ষণ থাকা, তারপর ফিরে আসার পর পুতুলটা সেই দশা। শ্রেয়া বলল, জানো বৌদি, আমি মিষ্টিকে বলেছিলাম পুতুলটা দিতে, মুছিয়ে দেব, কিন্তু ও কিছুতেই আমাকে হাত দিতে দিল না। সব শুনে স্নিগ্ধার হাতের তুলোটাই থমকে গেল। সে বুঝে গেল খগেনের ছাগলটার ওই বীভৎস মৃত্যুর পিছনে মিষ্টি বা পুতুলটার হাত আছে। আতঙ্কে তার সারা শরীর কেঁপে উঠল। সে আর এক মুহূর্ত দেরি করল না। তন্ময়কে কথাটা বলার জন্য ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে গেল। দেখল তন্ময় সিঁড়ি বেয়ে দোতলা থেকে ছাদের দিকে উঠছে। স্নিগ্ধা ডাকল, তন্ময়? কিন্তু তন্ময় পিছনে ফিরল না। কেমন যেন যন্ত্রের মতো এক টানা উঠে যাচ্ছে। স্নিগ্ধার বুকের ভেতর ধক করে উঠল। সে আর দেরি না করে তন্ময়ের পিছন পিছন ছাদের দিকে উঠতে লাগলো। সিঁড়ির ওপরটা এক অদ্ভুত নিথর অন্ধকারে ডুবে আছে। বিকেলের ম্লান আলো সিঁড়ির ল্যান্ডিংয়ের কাঁচের জানলা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে ঠিকই, কিন্তু এক অদৃশ্য দেওয়ালে বাধা পেয়ে সেই আলো যেন মাঝপথেই ফিকে হয়ে যাচ্ছে। তন্ময় ওপরে উঠছে, কিন্তু তার পা ফেলার কোনো শব্দ নেই, যেন কোনো ছায়া ভেসে চলেছে। স্নিগ্ধা কয়েক ধাপ পিছন থেকে তাকে বারবার ডাকছে, তন্ময়, শুনছো? কিছু কথা বলবো। কিন্তু তন্ময় যেন বধির, কোনো সাড়া শব্দ দিচ্ছে না। ছাদের দরজার কাছে পৌঁছে তন্ময়
এক মুহূর্তের জন্য থামল, কিন্তু সে মুখ ফেরালো না। তার শরীরটা যেন কাঠের মতো শক্ত হয়ে আছে। সে ধীর হাতে ছাদের দরজাটা খুলল। দরজা খোলার সাথে সাথেই এক দমকা হাড় হিম করা ঠান্ডা হাওয়া স্নিগ্ধার গায়ে আছড়ে পড়ল, আর সেই সাথে ভেসে এলো সেই পরিচিত বিভীষিকাময় আষ্টে গন্ধটা, ঠিক যে গন্ধটা সে মিষ্টির পুতুলের গা থেকে পেয়েছিল। তন্ময় ছাদে পা রাখল। স্নিগ্ধা এক বুক আতঙ্ক নিয়ে তার পিছু পিছু ছাদে উঠে এলো। দেখল তন্ময় ছাদের এক কোণে, যেখানে বড় বড় গাছপালার কালো ছায়া পড়েছে, সেখানে পাঁচিলের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, তার পিঠ স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা কাঁপা গলায় বলল, তন্ময়, তুমি কথা বলছো না কেন? আর আমাকে ওভাবে এড়িয়ে যাচ্ছ কেন? আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকছি। তন্ময় এবারও মুখ ফেরালো না। তার কণ্ঠস্বর অদ্ভুত যান্ত্রিক আর গম্ভীর শোনালো। সে ধীর গলায় বলল, স্নিগ্ধা, তোমার কোমরের ওই মাদুলিটা এক্ষুনি খুলে মিষ্টিকে দাও। ওর যে কোনো মুহূর্তে বড় বিপদ হতে পারে। মিষ্টির বিপদের কথা শুনে স্নিগ্ধার বুক কেঁপে উঠল। ঠিক আছে দেব, কিন্তু তুমি পিছন ফিরে আছো কেন? ঠিক তখনই কেউ তার হাত টানল। স্নিগ্ধা চমকে উঠে পাশে তাকিয়ে দেখল মিষ্টি, তার হাতে সেই পুতুলটা। অবাক হয়ে সে বলল, তুই এখানে কেন এসেছিস? তন্ময় প্রায় আদেশের সুরে বলল, কথা পরে বলো, এক্ষুনি দাও, না হলে ও বাঁচবে না। পুতুলের ভেতরের আত্মা ওকে শেষ করে দেবে, ঠিক ওই ছাগলটার মতো। স্নিগ্ধার রক্ত হিম হয়ে গেল। সে হড়বড়িয়ে বলে উঠল, তুমি তুমি জেনে গেছো তাহলে এই ছাগলটার মৃত্যু সম্পর্কে? তুমি জানলে কার কাছে? তন্ময় বলল, পরে বলবো, দেরি করো না, তাড়াতাড়ি করো। স্নিগ্ধা দিশেহারা হয়ে নিজের কোমরে হাত দিয়ে মাদুলটা খুলতে শুরু করলো। হঠাৎ সিঁড়ি ঘরের ভেতর থেকে ভেসে এলো হরিপদর গলা। মা, তুমি কি ছাদে? হ্যাঁ, এই বলে স্নিগ্ধা ঝট করে পিছনে ফিরল। দেখল হরিপদ ছাদে উঠে এসেছে। হরিপদ আতঙ্কের সাথে বলল, মা, ছাদে কি করছো? নিচে চলো, বড় খোকা তোমায় ডাকছে। স্নিগ্ধা আকাশ থেকে পড়ল। বড় খোকা ডাকছে মানে? তন্ময় তো এখানেই আমার সামনে দাঁড়িয়ে। বলেই সে পাঁচিলের দিকে ফিরে তাকালো, কিন্তু সেখানেই কেউ নেই। খাঁকা করছে ছাদের ওই কোণটা, শুধু গাছপালার ছায়াগুলো বাতাসে দুলছে। স্নিগ্ধার মাথাটা চক্কর দিয়ে উঠল। তন্ময় তন্ময় কোথায় গেল? সে পাগলের মতো ছাদের এদিক ওদিক তাকাতে লাগলো। তার মনে পড়ে গেল মৃন্ময়ের কথা, যাকে অনির্বাণের লোকেরা ছাদ থেকে ফেলে মেরে ফেলেছিল। হঠাৎ আতঙ্কে সে পাঁচিলের দিকে ঝুঁকে নিচে তাকাতে গেল। হরিপদ তাড়াতাড়ি বলল, কি করছো মা? বড় খোকাকে নিচেই দেখে এলাম। মিষ্টি পুতুলটা নিয়ে চুপচাপ সিঁড়িঘরের ভেতরে ঢুকে গেল। স্নিগ্ধা পাথরের মতো স্থির হয়ে গেল। সে ফিসফিস করে বলল, তাহলে এখানে কে ছিল? মিষ্টি মিষ্টি কোথায়? হরিপদ বলল, মিষ্টি সিঁড়ির ঘরে ঢুকলো, এই তো দেখলাম। স্নিগ্ধার সারা শরীর থরথর করে কাঁপছে। সে তন্ময়কে সিঁড়ি ঘর দিয়ে বের হতে দেখেনি। তাহলে লোকটা গেল কোথায়? হরি কাকা বলল, তন্ময় তাকে ডাকছে। তার মানে কি সে এতক্ষণ কোনো অশরীরী মায়ার সাথে কথা বলছিল, যে মায়াটা তাকে মাদুলি সরিয়ে দিতে প্ররোচিত করছিল? সে আর এক মুহূর্ত দেরি করল না। তন্ময়কে নিজের চোখে না দেখলে তার শান্তি হবে না। কিছু না বলে সে দ্রুত সিঁড়িঘরের দিকে ঢুকে নিচে নামতে শুরু করলো। পিছন থেকে হরিপদ বলল, সাবধানে যাও। হাঁপাতে হাঁপাতে স্নিগ্ধার নিচে এসে পৌঁছল। হল ঘরে পা রাখতেই দেখল তন্ময় সোফায় চিন্তিত মুখে হাত ঘষছে। তন্ময়কে দেখেই স্নিগ্ধার সবটুকু বাঁধ ভেঙে গেল। সে এগিয়ে গিয়ে তন্ময়ের পাশে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, যেন এই ছোঁয়াটাই তার একমাত্র বাস্তব,
বাকি সব এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তন্ময় বিচলিত হয়ে স্নিগ্ধার দুই কাঁধ ধরে সোজা করে বসালো। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। সে ব্যাকুল হয়ে প্রশ্ন করল, কি হয়েছে স্নিগ্ধা? এমন করছো কেন? কিছু ঘটেছে তোমার সাথে? স্নিগ্ধা কোনো কথা বলতে পারছে না, তার বুকটা কাঁপছে। ঠিক সেই সময় হরিপদ হন্তদন্ত হয়ে হলঘরে ঢুকল। অনেকটা সিঁড়ি ভেঙে নিচে নামার ধকলে বৃদ্ধ হরিপদর শ্বাস যেন আটকে আসছে। সে কোনো মতে সোফার হাতলটা ধরে বসে পড়ল। তন্ময় এবার হরিপদর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, হরি কাকা, তুমি তো ওপরে গিয়েছিলে, কি হয়েছে বলো তো? স্নিগ্ধা এভাবে ভেঙে পড়েছে কেন? হরিপদ হাঁপাতে হাঁপাতে মাথা নাড়ল। আমিও তো কিছু বুঝতে পারছি না বড় খোকা, মা ছাদে ছিল। স্নিগ্ধা নিজেকে সামলে নিল। চারদিকে দ্রুত একবার চোখ বুলিয়ে দেখে নিশ্চিত হলো আশেপাশে আর কেউ নেই। তারপর চাপা গলায় কাঁপতে থাকা স্বরে বলল, তন্ময়, খগেনের ছাগলটা ওই বীভৎস মৃত্যুর সঙ্গে মিষ্টির পুতুলের গা থেকে পাওয়া সেই আষ্টে গন্ধটার একটা গভীর যোগ আছে। এই সাংঘাতিক আশঙ্কার কথা বলতেই আমি তোমার পিছু পিছু ছাদে উঠে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওটা তুমি, কিন্তু সেই অবিকল তোমার মতো দেখতে ছায়াটা যান্ত্রিক গলায় আমাকে ভয় দেখাতে শুরু করলো। সে বারবার মিষ্টির বিপদের দোহাই দিয়ে আমাকে মাদুলিটা খুলে ফেলতে প্ররোচিত করছিল। ভাগ্যিস হরিকাকা ঠিক সময় এসে পড়েছিল, নইলে আমি ওই মায়ার জালে পা দিয়ে বড় কোনো বিপদ ঘটিয়ে ফেলতাম। স্নিগ্ধার কথা শুনে ঘরে এক শ্মশান স্তব্ধতা নেমে এলো। তন্ময় আর হরিপদর মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। তন্ময় স্নিগ্ধার হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে বলল, তুমি বুঝতে পারছো স্নিগ্ধা, কি ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে? আমি এতক্ষণ এখানে সোফা থেকে এক মুহূর্তের জন্য উঠিনি, অথচ সেই অশুভ আত্মা আমার রূপ ধরে তোমার সামনে গিয়েছিল। তারা মরিয়া হয়ে উঠেছে তোমার ওই কোমরের মাদুলিটা খুলিয়ে ফেলার জন্য। তন্ময় তীব্র স্বরে আবার সাবধান করে বলল, ভুল করেও ওটা খোলার চেষ্টা করো না। ওই মাদুলিটা আছে বলেই সরাসরি তোমার ওপর থাবা বসাতে পারছে না। প্রথমে মিষ্টিকে দিয়ে খোলানোর চেষ্টা করছিল, কিন্তু পারেনি। তাই এবার মায়ার জাল বুনে তোমাকে বিভ্রান্ত করে মাদুলিটা খোলাতে চেয়েছিল। আজ যদি হরিকাকা ঠিক সময় না পৌঁছতো আর তুমি যদি মাদুলিটা খুলে ফেলতে, তবে তোমার কি দশা হতো সেটা ভেবেই আমার রক্ত হিম হয়ে যাচ্ছে। হরিপদ কাঁপা কাঁপা গলায় সায় দিয়ে বলল, বড় খোকা ঠিক বলেছে মা। এ বাড়ির দেওয়ালের কোণে কোণে এখন অমঙ্গল ওঁত পেতে আছে। মাদুলি দুটো এখন তোমার আর বড় খোকার বড় ভরসা। হরিপদর কথা শেষ হতে না হতেই দোতলা থেকে হঠাৎ মিষ্টির বুক ফাটা এক আর্তনাদ ভেসে এলো। স্নিগ্ধার মনে হলো যেন কেউ তার কলিজাটা নোকে খামচে ধরেছে। তবে কি মাদুলিটা না পেয়ে আত্মাটা মিষ্টির ওপর ঝাঁপিয়ে পড়ল? এই হাড় হিম করা আশঙ্কায় স্নিগ্ধার সারা শরীর হিম হয়ে গেল। সে আর নিজেকে সামলাতে না পেরে আর্তচিৎকার করে উঠল, মিষ্টি! তন্ময়, স্নিগ্ধার, হরিপদ তিনজনেই পাগলের মতো সিঁড়ির দিকে ছুটে গেল। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 3-এর 19 থেকে 21 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।